আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। রাকসু নির্বাচনে ৯ ভবনে ১৭ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। এরপর জানাবো গণ অধিকার পরিষদের কর্মসূচিতে হামলা, জিএম কাদের সহ জাপার ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন। রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টির জাপার চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ অজ্ঞাতনামা আরও ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছে। এদিকে আশা করছি দ্রুত সময় ন্যায় বিচার পাব বললেন নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের যে নৃশংসতা ছাত্র জনতার উপর হয়েছিল, গণ অভ্যুত্থান পরবর্তী সময় দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যেন যথাসময় সুষ্ঠুভাবে সম্পাদিত হয় জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আশা করছি দ্রুত সময়ে ন্যায় বিচার পাব। এদিকে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা বললেন সালাউদ্দিন আহমেদ। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি। এবং সর্বশেষ জানাব জাপানে জনশক্তি রপ্তানি বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত সরকারের। জাপানে জনশক্তি পাঠানোর বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জাপান সেল বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো এক চিঠিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, গত ৩ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত উপদেষ্টা পদমর্যাদা লুৎফে সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাপানে জনশক্তি পাঠানোর বিষয়ে দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাকসু নির্বাচনে ৯ ভবনে ১৭ কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ৯৯০টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এম নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ৯টি ভবনের মধ্যে মমতাজ উদ্দিন একাডেমিক ভবন, ড মোহাম্মদ শহীদুল্লাহ কলা ভবন, ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হায়ান একাডেমিক ভবন, জামাল নজরুল একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন, জগদীশচন্দ্র একাডেমিক ভবনে ২টি করে কেন্দ্র এবং জুবেরি ভবনে একটি কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা করা হবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ভোটের ফলাফল ঘোষণা করা হবে। অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেছেন, ভোট গণনার পুরো সময় সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। এদিন সকালে বিশ্ববিদ্যালয় উপাচার্য সালেহ হাসান নকিব কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে একটি মিডিয়া কর্নারের উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব বলেন, রাকসু নির্বাচনের স্বচ্ছতা, নির্বাচন নিয়ে বাস্তবনিষ্ঠ প্রতিবেদন এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে দেশবাসীর প্রবল
কৌতূহল রয়েছে। এই কৌতূহল মেটাতে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মীদের মাধ্যমে সারা দেশে জানতে পারবে নির্বাচন কিভাবে হচ্ছে এবং নির্বাচনের পরিবেশ সম্পর্কে। মিডিয়া সেন্টারে ইন্টারনেট সংযোগ সহ সব প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে। সর্বশেষ গত 2 সেপ্টেম্বর সংশোধিত তফসিল অনুযায়ী গত 15 সেপ্টেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এটি চলবে 23 সেপ্টেম্বর রাত 10টা পর্যন্ত। গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলা, জিএম কাদের সহ জাপার 150 নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন। রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ অজ্ঞাতনামা আরও 150 নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট বাদী হয়ে রমনা থানায় মামলাটির আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছে রমনা বিভাগের পুলিশ উপকমিশনার মাসুদ আলম। মামলার অন্য আসামিরা হলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আলমগীর শিকদার লোটন, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মশিউর রহমান জিশান, জাতীয় পার্টির কর্মী সোহাগ খান, মিজানুর রহমান, শামীম আহমেদ, মোহাম্মদ সুলাইমান হোসেন, জাতীয় পার্টির গৌরনন্দী শাখার সাংগঠনিক সম্পাদক শ্রাবণ শিকদার, জাতীয় ছাত্র সমাজের সদস্য তাসনিম বিন আজিজ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, জাতীয় পার্টির মতিঝিল শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদুল ইসলাম, যুব মহিলা লীগের নেত্রী সোহাগী রহমান মুক্তা, জাতীয় পার্টির সক্রিয় সদস্য রতন দেওয়ান সহ আরও অনেকেই। আমি আশা করছি দ্রুত সময়ে ন্যায় বিচার পাব বললেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও তৎকালীন সরকারের যে নৃশংসতা ছাত্র জনতার উপর হয়েছিল, গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম দাবি ছিল এই বিচার প্রক্রিয়া যাতে যথাসময়ে সুষ্ঠুভাবে সম্পাদিত হয় জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে যেন ন্যায় বিচার হয়। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে মঙ্গলবার 16 সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার এই মামলায় হয়তো আমি শেষ সাক্ষী। আমার সাক্ষ্য নেয়ার পর মামলা রায়ের দিকে যাবে। তিনি আরও বলেছেন, শুধু এটি নয়, সারা দেশে আরও মামলা হয়েছে, ফলে বিচার প্রক্রিয়া আরও দীর্ঘ সময়ে চলবে। নির্বাচনের পরেও যেন এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, সেটা যেন অব্যাহত থাকে, সেই প্রতিশ্রুতির জন্য একটা রোডম্যাপের দাবি জানিয়েছি। সকল রাজনৈতিক দলের ইশতেহারে যেন সেটা থাকে, সেই প্রত্যাশা থাকবে। এর আগে গত 10 জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে অপত্যভার রাজসাক্ষী হিসেবে যে আবেদন করেছেন তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল। এই মামলায় এখন পর্যন্ত 46 জন সাক্ষ্য দিয়েছে। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা বললেন সালাউদ্দিন আহমেদ। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার 16 সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেছেন তিনি। এ সময় উচ্চ বা নিম্ন কোনো কক্ষেই বিএনপি পিআর পদ্ধতি চায় না জানিয়ে সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন, কিছু আসন বেশি পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর পদ্ধতি চায় তাহলে সেটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। ঐক্যমত কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতি ছিল না। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, কিছু আসন বেশি পাওয়ার লোভে একটি পক্ষ স্বার্থের বাইরে গিয়ে কেউ যদি পিআর পদ্ধতি চায় তাহলে সেটা আরও ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। ঐক্যমত কমিশনের সূচিতে নিম্নকক্ষে পিআর পদ্ধতি ছিল না। আমরা কোনো পক্ষেই পিআর পদ্ধতি চাই না। পিআর পদ্ধতি হলে আমাদের জন্য খুবই খারাপ হবে, কারণ পিআর পদ্ধতি হলে বিএনপি নির্বাচনে ক্ষমতা আসতে পারবে না। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছেন বিএনপি কিভাবে
গোহারা হেরেছে। বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি গোহারা হারবে যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। তাই আমরা কখনো পিয়ারকে সমর্থন করব না। আর যারা পিয়ারের জন্য নাচানাচি করছেন তাদেরকে বলবো, আপনারা শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য পিয়ার পদ্ধতি খুঁজছেন। পিয়ার পদ্ধতি এদেশের জনগণের জন্য মোটেও ভালো কিছু বয়ে আনবে না। নেপালে সরকার পতন হয়েছে পিয়ার পদ্ধতির মাধ্যমে। পিয়ার পদ্ধতি ছাড়া এদেশের মানুষ পিয়ার পদ্ধতির সঙ্গে কোনোভাবেই যুক্ত নয়। সুতরাং পিয়ার পদ্ধতি মানে নতুন নির্বাচন, আর এই নির্বাচনের মাধ্যমে দেশবাসী কি বার্তা পাবে সেটি তারাই ভালো বলতে পারে। আসলে পিয়ার পদ্ধতি বলতে আমরা কোনো কিছুকেই সমর্থন করতে চাই না।